দার্জিলিং সিচুয়েশন এখনো পর্যন্ত নর্মাল আছে, ওখানেও কিছু জায়গায় ধস নামলে ওখানেও আর্মি বেসড, ওদেরকে ইনফরমেশনটা দিতে হবে যাতে ওরা রিপেয়ারটা চটপট করে, আর জিটিএ কেও কনসাল্ট করে নেবে। উত্তর দিনাজপুরে এই প্রবলেমটা এখনো পর্যন্ত কিছু নেই, সিচুয়েশন নর্মাল। দক্ষিণ দিনাজপুরে সিচুয়েশন এখনো নর্মাল, কিন্তু পুনর্নভা নদী বিপদ সীমার উপর বইছে, পুনর্ভবা যেটা। সুতরাং আমার মনে হয় এটা বিপদ সীমার উপর বইলে কোন জায়গাগুলো এফেক্টেড হতে পারে, সেখানে আশেপাশে বাড়িঘর আছে কিনা সেটা দেখে নিতে হবে, এবং পাবলিককে দরকার হলে সরিয়ে আনতে হবে। সেই সেল্টারগুলো ডিএমএসপিদের কথা বলে এখন থেকে নজর রাখতে হবে। আমরা একটা সিস্টেম করে দিয়েছিলাম, একটা মেকানিজম, যদি দেখেন বেশি ঝড় জল হচ্ছে, হয়তো ডিবিসি যখন তখন জল ছেড়ে দেয়, আগে না জানিয়ে ছাড়তো, এখন আমরা বলে দিয়েছি আমাদের না জানিয়ে ছাড়া যাবে না। এবং অনেক কাজ জল ধরোতে অনেকটা আমরা সেভ করতেও পেরেছি। তা সত্ত্বেও দুর্ভাগ্যবশত আমাদের খানাকুল ভাসে, আরামবাগ ভাসে, গোঘাট ভাসে, হাওড়ায় উদয়নারায়ণপুর আমতা কিছুটা ভাসে, মিদনাপুর কিছুটা ভাসে, ঝাড়গ্রাম কিছুটা ভাসে, মুকুটমণিপুর ড্যাম থেকে জল ছাড়লে বাঁকুড়া কিছুটা ভাসে, আর ডিবিসির জলে হঠাৎ করে জল ছেড়ে দেয়, ফলে দুর্গাপুর থেকে শুরু করে বীরভূম অনেকটাই ভাসে, বর্ধমানের কিছুটা। এটা মাথায় রাখতে হবে। সুতরাং ডিবিসি জল কতটা ছাড়বে, কি ছাড়বে, এটা আমাকে প্রতিদিন রিপোর্ট দিতে হবে, এবং ইনফরমেশন দিয়ে কনসাল্ট করে তবেই আমরা অ্যালাউ করব। একবারে যদি 100 ছাড়ে সবটাই ডুবে যায়, মানুষ মরে যায়, আগে তাই হতো, কেউ দেখাচ্ছিল না। কিন্তু 10-10 করে যদি ছাড়তে শুরু করে, তখন রেখে দিলাম বাদে, আমার যতক্ষণ না ফুরোচ্ছে ততক্ষণ আমি ছাড়ছি না। আর যেই ফুরিয়ে যাচ্ছে, হজম করতে হচ্ছে, বদ হজমটা বাংলাকে করতে হচ্ছে, এটাও তো ঠিক নয়। তারও একটা সিস্টেম করতে হবে। সে যখনই দেখবে তার 75 to 80% ভরে যাচ্ছে, তখন থেকে যদি অল্প অল্প কিছু ছাড়ে, তাহলে কিন্তু প্রবলেমটা হয় না। কিন্তু প্রবলেমটা হয় তার কারণ ওরা একদিনও ড্রেজিং করে না। ডিবিসি এখনো পর্যন্ত যদি ড্রেজিংটা করে সেন্ট্রাল গভর্নমেন্ট, 2 লক্ষ কিউসেক মেট্রিক টন জল এখনো ডিবিসি জলাধারে থাকতে পারে, যেটা আমি 5-6 বছর ধরে শুনে আসছি। কিন্তু ওরা ড্রেজিং করছে না, ফলে প্রবলেমটা আমাদের ঘাড়ে আসছে। এটা বর্ষা সবে নেমেছে, ইমিডিয়েট আমি ইরিগেশন ডিপার্টমেন্টকে বলবো, টক টু ইরিগেশন মিনিস্ট্রি অ্যান্ড টু টেল দেম যে ডিবিসি যেটা সিলটেশন, এগুলো করা উচিত ইমিডিয়েট। ফরাক্কা ডিবিসি ডিসিশন নেবে ওরা, আর ভোগ করবো আমরা, এটা কখনো হতে পারে না। এটা মাথায় রাখতে হবে। মাইথন তো পড়েই আছে। মালদায় এমনিতে কোনো বন্যাজনিত সমস্যা নয়, কিন্তু মালদায় হয় ভাঙন। রতুয়াতে নদী ভাঙন হয়েছে, যার জন্য 25-30টা ফ্যামিলিকে শিফট করতে হয়েছে। কিন্তু ভাঙন ফরাক্কার জন্য আমি যতদূর জানি, সুতি, ধুলিয়ান, এইসব জায়গাগুলো যেগুলো ফরাক্কার আশেপাশে, তাদের কিন্তু প্রতি বছরই এটা কিন্তু ফেস করতে হয়। আমি আগাম বলে দিচ্ছি, তার কারণ যত পরে এটা না বলতে পারে যে কেউ জানতো না। প্রকৃতির ওপরে আমাদের হাত নেই, কিন্তু ফ্লাড শেল্টার, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, ডিজাস্টার ম্যানেজমেন্ট, অল দ্য ডিপার্টমেন্ট যারা আজকে মিটিং এ আছেন, লাইন ডিপার্টমেন্ট রিলেটেড, রিলিফ মেটেরিয়াল রিলেটেড, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি রিলেটেড, আরবান ডিপার্টমেন্ট রিলেটেড, ইরিগেশন রিলেটেড, পিডব্লিউডি রিলেটেড, পাওয়ার রিলেটেড, এবং ইউডিএমএ আর পিআরডি কে বলবো দ্রুত জল নিকাশি বন্দোবস্ত করতে। হাওড়াতে তো কবে টাকা দেওয়া হয়েছে, আজও কেন সেই পুরনো ড্রেনেজ? কি পর্যায়ে আছে ববি, আমি তো জানি না। হাওড়া একটা দিদি মাস্টার প্ল্যান করা হয়েছিল, কিন্তু আমরা ওটা
সেন্ট্রালে পাঠিয়েছিলাম, এখন ওর এটা ডিসিশন হয়নি, প্রায় 3 বছর ধরে ওটা পড়ে আছে। আমরা এবার এখানে ড্রেজিং করে এই হাওড়ার যেগুলো বেশি জল জমে সেগুলোকে পরিষ্কার করে দিয়েছি। একটা সমস্যা রেলের সাথে, ম্যাক্সিমাম হাওড়ার যেটা আছে রেলের সাথে একটা বড় সমস্যা আছে, ওরা ওর এলাকাটার ভেতরটা ড্রেজিং করতে কিছুতেই দেয় না। ইউডিএমএ কেন, রেলকে বলতে হবে, তাহলে জল জমলে রেলকে নিকাশি ব্যবস্থা করতে হবে। রেল যখন এখান থেকে একটা বড় টাকা ইনকাম করে নেয়, মানুষের পকেট তো কম কাটে না। আমরাও যেমন তাদের সেফটি সিকিউরিটি পরিষেবা যখন যা চায় তখন তাই দিই। তাহলে রেল এলাকায় যদি জল জমে, তা রেলওয়ে কেন নিকাশি ব্যবস্থা করবেন না? আমি চিফ সেক্রেটারিকে বলবো, আরবান মিনিস্ট্রিকে নিয়ে, আরবান ডিপার্টমেন্টকে নিয়ে ইমিডিয়েট রেলদের ডেকে, বিশেষ করে ইস্টার্ন রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে অ্যান্ড নর্দার্ন রেলওয়ে এবং মেট্রোরও যেখানে যেখানে কাজ হচ্ছে, ওদের ময়লা পড়ে থাকার ফলে, বালি ইট এইসব পড়ে থাকার ফলে, আবর্জনা পড়ে থাকার ফলে ড্রেনগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সেই জায়গাগুলো ইমিডিয়েট লোক লাগিয়ে ক্লিয়ার করবে। এটা ওরা করে না। এর ফলে জল জমে থাকলে ডেঙ্গু হবে, আবার তখন আবার চিৎকার করতে শুরু করবে। নিজেদের এলাকাগুলোকে তো পরিষ্কার রাখতে হবে নাকি? এই কাজটুকুও করবে না। সুতরাং এটা যে যে ডিপার্টমেন্ট ওরিয়েন্টেড তাদের নিয়ে কথা বলো ইমিডিয়েট। চিফ সেক্রেটারি বসেছে, কিন্তু কাজের কাজ কি হয়েছে? আমি চেয়েছি কাজের কাজ 4টেকে ডাকো, 3টে ডিভিশন, এই 3টে জোন এবং মেট্রো জোন, 4টে জোনকে নিয়ে। আমিও ভাবি একটা দেখতে পাচ্ছি, যেমন ধর আলিপুরে তোরা রাস্তাটা রং করছিস জেলের ওখানটায়, রংটা আমি বলবো অলওয়েজ, যে যখন পিডব্লিউডি হোক, ইরিগেশন হোক, যেই হোক, যখনই তোমরা কোনো কালার স্কিম, স্কাই যেটা স্টেটের কালার, স্কাই হোয়াইট মিলিয়ে করো, এটা প্লাস্টিক কালার করতে। তার কারণ শুধু চুনকাম করে দিলাম জল দিয়ে, 7 দিন বাদে বৃষ্টির ছোটায় সেটা নষ্ট হয়ে যাচ্ছে, টাকাও যাচ্ছে জলে, কাজও পাচ্ছি না। এটা এখন থেকে আমি বলে দিলাম, ইট ইজ এ কম্পালসারি ইনস্ট্রাকশন। হ্যাঁ, কালার স্কিমটাও কেউ কেউ নানা রকম ডিসকালার করে দিচ্ছে। আমি তো এখানে পার্টির কালার করিনি, আমি 12 বছর এখানে আছি। আমার মামাটি মানুষের একটা স্লোগান আছে, দেখাতে পারবেন মামাটি মানুষের নামে আমি কিছু করেছি, কোন প্রোগ্রাম? আমি পলিটিক্স করি না, তাহলে অন্যরা কেন করবে? রেল তো করছি, রেল তো সব গেরুয়া কালারে ভরে দিয়েছে, আর আমাদের সুস্বাস্থ্য কেন্দ্রগুলোকে বলছে ওই কালার না করলে তোমায় টাকা দেবো না। এই আবার কি কথা? মানুষগুলোকে গেরুয়া করে দিতে পারবে রংগুলো, আমাদের চেহারাগুলোকে নয়, জামা কাপড়গুলো গেরুয়া করে দিতে পারে ইনস্ট্রাকশন দিয়ে, নাহলে তোমার দেশে থাকতে দেবো না। কিন্তু আমাদের চেহারাগুলো, কালারগুলোকে গেরুয়া করে দিতে পারবে কি? না মনটাকে করে দিতে পারবে? ভেরি ডিফিকাল্ট ডেজ আর গোয়িং অন। পাওয়ার ডিপার্টমেন্টকে স্পেশালি দেখতে হবে, যেটা অতিবৃষ্টিতে অনেক ট্রান্সফরমার খারাপ হয়ে যায়, এমার্জেন্সি ভিত্তিতে সেই ট্রান্সফরমার গুলো রেস্টোর করতে হবে। কিন্তু আমি সাথে সাথে এটাও বলবো, সঙ্গে সঙ্গে এটা দেখবেন যে কাজটা করতে যাচ্ছে তার জীবন যেন, তার যেন সেফটি বলয় থাকে। ফায়ার ব্রিগেডকেও আমি দেখেছি ড্রেন ঠিক করতে গিয়ে বা ঠিক করতে গিয়ে ফায়ার ব্রিগেডেরও 2 জন মারা গিয়েছিল হাওড়ায়, ইফ আই রিমেম্বার কারেক্টলি, 2 বছর আগে। সুতরাং ফায়ার ব্রিগেডের লোকেদেরও আমাদের এটার জন্য প্রয়োজন। ফায়ার ব্রিগেডকেও কিন্তু এই সেফটি সিকিউরিটি বলয়টা দিতে হবে। আমাদের সিভিল যারা ডিজাস্টারে কাজ করে, ডিজাস্টার বয়েজ অ্যান্ড গার্লস, তারপরে আমাদের সিভিক পুলিশ থেকে শুরু করে অন্যান্য পুলিশেরও যারা কাজ করে, তাদেরটাও দেখতে হবে মোটা মোটা, একদম পাতলা নয়, তারাও যেন ওয়াটারপ্রুফটা পরে কাজ করে। কারণ আমার যদি বৃষ্টি লাগে, আমার যেমন জ্বর হতে পারে, আমার যারা ডিজাস্টার কর্মী তাদের যদি আমি সুস্থ না রাখি, তাহলে কিন্তু কাজটাই অসুস্থ হয়ে যাবে। স্বাস্থ্য কর্মীদের ব্যাপারেও বলবো, আশা কর্মীদের ব্যাপারেও, ICDS এর ব্যাপারেও,
যারা রেগুলার কাজ করে, পাওয়ার ডিপার্টমেন্ট, আরবান ডিপার্টমেন্ট, যারা রেগুলার রাস্তা পরিষ্কার করে, ইরিগেশন ডিপার্টমেন্ট, যারা বৃষ্টির মধ্যেও কাজ করে, সুন্দরবন অঞ্চল, পশ্চিমাঞ্চলের মধ্যেও মনে রাখবেন বাঁকুড়ায় হয়, নজর রাখতে হবে। বিষ্ণুপুরে কিছুটা হয়, ঝাড়গ্রামেও কিছুটা হয় ডিবিসি ছাড়া জলে। তাছাড়াও শিলাবতী যখন ভাসে, তখন ইছামতির জলেও যখন ভাসে, তখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অ্যাফেক্টেড হয়। বাংলায় যারা কাজ করেছেন বিভিন্ন ডিপার্টমেন্টে, তারা সবটাই জানেন। বিদ্যুতের খুঁটি যদি দেখেন পড়ে গেছে বা কাত হয়ে গেছে, সেফটি প্রিকশন নিয়ে সেগুলোকে ঠিক করতে হবে। বিদ্যুতের খুঁটিগুলোকে আগামী দিন একটু স্ট্রং করে করতে হবে, যাতে হট করে একটু বৃষ্টি হলো আর পড়ে গেল না করে। দরকার হলো বিদ্যুতের খুঁটি যেখানে পুঁতবেন, ধরুন শহরে ব্যবস্থা অন্য, গ্রামে 2-3টে ভোড়া গাছের চারা বা ম্যানগ্রোভ টাইপের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টকে সাথে নিয়ে লাগিয়ে দিলে কিন্তু ওটা আরো শক্ত থাকবে, তাই না? প্ল্যান্টেশনে করলে, যেটা দিয়ে আমরা গঙ্গার বাঁধ রুখি। অনেক সময় এই মৎস্য চাষীদের গঙ্গায় নামতে বারণ করি, যাতে তারা বিপদে না পড়ে। দুর্গতদের পুলিশের সাথে কথা বলে ইমিডিয়েট ট্রাফিক প্রবলেমটা সলভ করুন। কলকাতা পুলিশ, ডিজি, এডিজি, ল অ্যান্ড অর্ডার, এদের সাথে নিয়ে ডিএমএসপিরাও দেখে নেবেন কোথায় কি প্রবলেম আছে, লোকাল ডেকে কথা বলে ইমিডিয়েট সলভ করুন। লাইনের যারা আছেন, ট্রাফিক ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের, তাদের কাছে যেন ইনস্ট্রাকশন যায় প্রপারলি। এবং আরেকটা হচ্ছে দুর্গতদের সরানোর জন্য কিছু এমার্জেন্সি গাড়ির প্রয়োজন হয়। ধরুন ইমিডিয়েট একটা দুর্যোগ, বান ঢুকে গেল, তখন ইমিডিয়েট তাকে সরাতে হবে। সুতরাং আপনি যদি গাড়ি আনতে 4 ঘন্টা লাগে, তাহলে কিন্তু 400 লোক মারা যেতে পারে। সুতরাং দুর্যোগ ঘটার আগে পূর্ব ওয়েদার রিপোর্ট নিয়ে, অনেক সময় ওয়েদার রিপোর্ট ঠিক হয়, তা হয় না, কিন্তু আমাকে এটাকে ক্যাজুয়ালি না নিয়ে সিরিয়াসলি নিয়ে কিছু গাড়ি তাদের জন্য রেডি রাখতেই হবে, যাতে তাদের সরানোর ব্যবস্থা করতে হবে। অনেক জায়গা আছে খুব ন্যারো, যেখানে অন্য গাড়ি ঢোকে না ছোট গাড়ি ছাড়া, সেখানে দরকার হলে ছোট গাড়িও ব্যবস্থা রাখতে হবে। প্যাচ আপ করে নেবেন কারোর সাথে। মনে রাখবেন, আজকে যে এনডিআরএফ এখানে কাজ করে, এটা আগে রেলে আমি যখন ছিলাম, যে কোনো অ্যাক্সিডেন্ট হলে হসপিটালগুলোর সাথে প্যাচ আপ এবং এনডিআরএফ সঙ্গে সঙ্গে ঢুকবে, এটা আমি করে এসেছিলাম সিস্টেম। তারপর আমি স্টেটে যখন আসি, আমি স্টেটেও এনডিআরএফ এর সাথে প্যাচ আপ করে দিয়েছি। ওরা দিল্লি থেকে কিছু হলে বলে দেবে এনডিআরএফ এর টিম চলে গেছে, এটা তা নয়। এটা আমাদের যেমন এসডিআরএফ আছে, এনডিআরএফ কেও আমরা টাকা দিই এবং প্রোভাইডেড ওরা আমাদের সার্ভিস দেয়। এটা স্টেট গভর্নমেন্টের সাথে এগ্রিমেন্ট করা আছে। এটা এর জন্য সেন্ট্রালের কোনো কৃতিত্ব নেই, বিকজ দিস ইজ দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম এবং মেকানিজম আমরা একটা তৈরি করেছি। এগ্রিকালচার ডিপার্টমেন্ট আজকে মনে হয় কেউ আছে এসছো, এখন থেকে দেখে রাখো। হয়তো এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ নেই, কিন্তু পরে হতে পারে। আমরা যেমন স্বর্ণ ধান তৈরি করেছি, হ্যাঁ, আমরা অলরেডি খুব বন্যা হয়ে গিয়েছিল, ধানগুলো সব পাকা ধানগুলো নষ্ট হয়ে গেছিল। এখন যেহেতু বছরে 2-3 রকম ধান ফলে, দেখে নাও যে ধানগুলো পেকেছে, যেগুলো তোলার মতো অবস্থা, সেগুলো যেন তুলে নেয়। পুরো ব্যবস্থা আছে? হ্যাঁ, পুরো ব্যবস্থা আছে, ব্যবস্থাটা শুধু অ্যাক্টিভেট করা, দেখে নাও। আজকে বিপর্যয়ে উত্তরবঙ্গের মানুষের পাশে গভর্নমেন্ট পুরোপুরি আছে, এবং দক্ষিণবঙ্গেও যদি কোনো বিপর্যয় হয়, সবটাই আমাদের
মা মাটি মানুষকে ঘিরে। সুতরাং কেউ সাবধানে থাকবেন, সকলে চিন্তা করার কোনো কারণ নেই, কিন্তু সময় মতো ব্যবস্থা না হলে অনেক বিপর্যয় হতে পারে। কতগুলো বিদ্যুৎ পাবেন ব্ল্যাক স্পট আছে, যদি একটা ডেটা কালেকশন করেন তাহলে দেখবেন বিদ্যুৎটা পড়ে যে লোক মারা যায়, এটা কিন্তু সব জায়গায় নয়, সব জায়গায় হয়তো একটা দুটো হয়, কিন্তু কতগুলো ব্ল্যাক স্পট আছে। যেমন উলুবেরিয়ার দিকটা একটা ব্ল্যাক স্পট আছে, যখন বিদ্যুৎ পড়ে বিদ্যুৎ চমকে 7-8 জন মারা যায় একসাথে। এরকম কয়েকটা বিদ্যুৎ স্পট আছে। যেমন আমার অফিসে আমি জানি, আমি একসময় আমার অফিসটায় বসতাম, মানে আমার কালীঘাটের বাড়িতে, আমি আর মানিক তখন বেঁচে ছিল, দুজনে বসে আছি, হঠাৎ দেখি একটা বিদ্যুতের এসে টেলিফোনের উপর দিয়ে চলে গেল। আমরা বসে আছি, টেলিফোনটা এখানে, টেলিফোনের উপর দিয়ে চলে গেল। অর্থাৎ ওখানে একটা আছে স্পট, যেটা সঙ্গে সঙ্গে টোটালটাকে ড্যামেজ করে দিয়ে চলে গেল, বাট লাইফটা সেফ হয়ে গেল। সুতরাং আমি আমার ওখানে যারা ডিউটি করে পুলিশদের সবসময় বলি, শেল্টারে যাও, তোমাদের ঘর তৈরি করে দেওয়া হয়েছে, তোমরা শেল্টারে যাও, এইভাবে রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। প্রত্যেক মানুষের জীবনেরই দাম আছে, এবং আজকে থেকে মনে হয় সেফ ড্রাইভ সেভ লাইফ পুলিশের প্রোগ্রাম আছে। আমি ট্রাফিক পুলিশ সহ, কলকাতা পুলিশ সহ, সব কমিশনারেট সহ, পশ্চিমবঙ্গ পুলিশ সহ সকলকে কনগ্রাচুলেশন জানাচ্ছি। ইটস এ ইনিশিয়েটিভ, যেটা এখন অন্যান্য রাজ্য অনেকে আমি দেখছি ফলো করার চেষ্টা করছে। ভালো জিনিস ফলো করা ভালো। আমি আবার বলবো, এটাকে নিয়ে নেগলিজেন্স করার কোনো জায়গা নেই। অ্যাক্সিডেন্ট সবচেয়ে বেশি ঘটে বর্ষাকালে, আর 2 হচ্ছে যখন কুয়াশা পড়ে, রাতের অন্ধকারে জোর করে গাড়ি চালাতে গিয়ে। আমি বারবার বলি যে যেগুলো ব্ল্যাক স্পট অ্যাক্সিডেন্টের, সেখানে একটা করে চিহ্ন দিয়ে দেওয়া। ওই যে প্লাস্টিকে তোমরা এখন হলুদ লাগাচ্ছ একটা, যে চিহ্নটা লোকের চোখে পড়বে, ড্রাইভ স্লো, একটা করে বোর্ড লাগিয়ে দেওয়া। প্রতিবার কেন বলতে হবে? এই সিস্টেমটা তো কন্টিনিউ করবে। এমনকি আমার ওখানে একটা ট্রাম লাইন আছে, আমি দেখছি ট্রাম চলে না দীর্ঘদিন। ট্রাম লাইন হেরিটেজ ঠিক আছে, আমরা তো রেখে দিয়েছি স্প্ল্যানেডটা, আমরা তো হাত দিইনি, কিন্তু আলিপুরের মোড় থেকে, খিদিরপুরের মোড় থেকে মনে হয়, মোমিনপুর মোড় থেকে আর একদম হাজরা মোড় পর্যন্ত একটা লাইন পড়ে আছে, ট্রাম তো চলে না, কিন্তু প্রায় 7-8 জন মারা গেছে প্রতি বছর, 2-3 জন মারা যাচ্ছে, 4-5 জনও মারা গেছে এক বছর। স্কুটার যাচ্ছে, ট্রাম লাইনে স্কিড করে যাচ্ছে, পেছন থেকে গাড়ি এসে মেরে দিচ্ছে। এটা ইমিডিয়েট আমি বলবো, ট্রাম যখন চলেই না, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এটা তার দায়িত্ব পালন করেনি। আমাকে মানুষ মারার জন্য কোর্টের রায় দেখাচ্ছ? তোমরা কি ঠিক মতো ফাইটটা করেছো না ছেড়ে দিয়েছো? ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আরে পরশুদিনও 2 জন মরতে মরতে বেঁচে গেছে। রেগুলার ওই মোড়টাই হয়, আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি। স্কিড করে যাচ্ছে আর গাড়ির পেছন থেকে গাড়ি এসে মেরে দিচ্ছে। নলেজে পড়েছে বলে তো ঘটনা বলছি, এরকম অনেক জায়গা আছে নিশ্চয়ই। কেন হবে এটা? মানুষের জীবনের দাম সবচেয়ে বেশি না আমাদের ইগোর দাম? কোনটা? আমি তো মনে করি মানুষের জীবনের দামের কাছে আর কোনো দাম স্টে করতে পারে না। সুতরাং এটাকে ইমিডিয়েট টেক করে টু সর্ট ইট আউট, হাউ টু ডু ইট। আমি অলরেডি ববিকে 7 দিন আগে ডেকে কথা বলেছি, ঠিক আছে এটা করে দাও। এই পর্যন্তই আজকে ছিল, বাদ বাকি তো আগামীকালও আমাদের মিটিং আছে এই সময় 4:30 সময়, 4টের সময়, 4:30 করে দাও। বাজার কমিটি নিয়ে মিটিং আছে, প্রাইস হাইক নিয়ে। এই কদিনে প্রাইস হাইক দ্বিগুণ হয়ে গেছে প্রত্যেকটা জিনিসে। যাই হোক, সবাইকে ডেকেছি, আমি আজকে এটা আলোচনা করছি না, যেহেতু এটা কালকের সাবজেক্ট, কালকে আলোচনা করব। আমি এটুকু বলে, যারা আমাদের সাথে আজকে ভার্চুয়ালি জয়েন করেছেন তাদের সকলকে, জেলাগুলোই হচ্ছেন আমাদের প্রাণকেন্দ্র। জেলা, শহর, গ্রাম
শহর সবকিছু নিয়েই জীবন, কাজে সবাই নিজের মতো কেয়ার নেবেন। মহরমে যেন কোনো দুর্ঘটনা না ঘটে নজর রাখবেন। আমি তো ইতিমধ্যে পুলিশকে অনেকবার বলেছি যে বাসের ব্যারিকেড করে দেবেন, যাতে ব্যারিকেডের মধ্যে দিয়ে ওরা যেতে পারে, ওদের কোনো অবস্ট্রাকশন না হয়, মানুষেরও কোনো অবস্ট্রাকশন না হয়। এটা খুব সেন্সিটিভ সাবজেক্ট, এটা দেখে নিতে হবে। জেলাগুলোকেও সেম রুল ইজ টু বি অ্যাপ্লাইড টু দ্য ডিস্ট্রিক্ট অলসো। মনোজ দেখে নাও, কমিশনার গুলোকেও বলে দাও। উল্টো রথ আছে আবার নেক্সট স্যাটারডে না সানডে, উল্টো রথ আছে। আর 21শে জুলাই যেহেতু আমাদের একটাই বছরে প্রোগ্রাম হয়, বড় প্রোগ্রাম, 13 জন মারা গিয়েছিল শহীদ তর্পণে, আমাদের অনেক গাড়ি ঘোড়া আসবে, লোকজন আসবে। পুলিশ যেন দেখে কোনো অ্যাক্সিডেন্ট যেন না হয়। যদি কেউ জোরে চালায় কসাস করুন, যে স্লো ড্রাইভ স্লো। অনেক সময় গাড়ির ড্রাইভার তার কারণে একটা ঘটনা ঘটে এবং একটা ঘটনাতে অনেকগুলো মৃত্যু হতে পারে, সেরকম যাতে না হয়। আর আমি সিএস কে বলবো, কাল যখন রেলের সাথে মিটিং করবেন, আমরা ভাড়া চাইলে রেল আমাদের টাকা নেয় কিন্তু পরে ফেরত দেয় না। কিন্তু সেদিন রাশ ক্লিয়ার করা কিন্তু রেলের ডিউটি। আমি যখন রেল মিনিস্টার ছিলাম আমি দেখেছি, কুম্ভ মেলা থেকে শুরু করে আমি সবটাতেই কাজ করেছি। শান্তনু তখন আমার প্রাইভেট সেক্রেটারি ছিল, জিজ্ঞেস করুন। রেলের দায়িত্বের মধ্যে পড়ে যদি কোথাও বেশি রাশ হয় সেটাকে ক্লিয়ার করার জন্য ওদের একটা সিস্টেম আছে। ওরা বারবার রেল চালায় এবং বগি বাড়িয়ে দেয়। আগে বগি ছিল 14-15টা, আমার সময় আমি 25টা করে দিয়েছিল। সুতরাং তুমি আমাকে ভাড়া যখন দিচ্ছ না, তখন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে লোক আসবে, মানুষের যাতে কোনো হ্যারাসমেন্ট না হয়। আমার যদি ভাড়াতে দাও আমার কোনো অসুবিধা নেই, আমি তোমার পেমেন্ট করে দেবো। যদি ভাড়া না দাও, মানুষজন আসবে, তাদের নিয়ে আসার দায়িত্ব তোমাদের। অত দূর থেকে তো আমি বাসে আনতে পারবো না, বাসে কটা লোক ধরে। সুতরাং যেন কোনো মানুষের ক্ষতি না হয়, ল অ্যান্ড অর্ডার কোনো প্রবলেম না হয়। দুটো অপশন, এক হচ্ছে আমি টাকা দিচ্ছি, তুমি নিয়ে আমাকে স্পেশাল ট্রেন দাও, ইভেন তুমি আমাকে বগিও ভাড়া দিতে পারো, এক্সট্রা বগি। আর না দিলে তোমাকেই রাস্তা ক্লিয়ার করতে হবে। জেনে রেখে দাও, 18 তারিখ থেকে নর্থ বেঙ্গলের লোকেরা কিন্তু আসতে শুরু করবে। সুতরাং এটা আমি আগাম সিএস কে জানিয়ে রাখলাম। তাহলে এইটুকু বলেই আমি আজকের মিটিং শেষ করছি। এবং ডিএমদের তো কালকে মিটিংয়েও থাকতে হবে মনে হয়, ডিএমএসপি দের বা কিছু লাইন ডিপার্টমেন্টকে। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বর্ষায় জলে ভিজে ভাইরাল হয়, সঠিক সময় সঠিক চিকিৎসা করাবেন। আর যদি হেলথ ডিপার্টমেন্টের কাছে সেরকম কোনো ইনফরমেশন থাকে, তারাও টাইম টু টাইম পশু পক্ষী থেকে শুরু করে মানুষ সবটাই দেখে নেবে। এআরডি ডিপার্টমেন্ট তো আছে এখানে, না বিবেক নেই এখানে মনে হয়। মাইক অন করে দাও। ঠিক আছে, ম্যাম থ্যাংক ইউ প্রেসকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি উপস্থিত থাকার জন্য। নর্থ বেঙ্গল থেকে শুরু করে সাউথ বেঙ্গল, অন করে দাও। আজকে অবশ্যই নর্থ বেঙ্গলে ডিএমএসপি থেকেই ডাকা হয়েছিল। সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। সকলে